ভারতের রাজনীতিতে অনেক লড়াই প্রকাশ্যে হয়, সংসদের মেঝেতে, নির্বাচনের ময়দানে বা টেলিভিশনের বিতর্কে হয়। কিন্তু কিছু লড়াই এমন আছে যা সাধারণ মানুষের চোখের আড়ালে চলে, যেখানে নেই জনসভা, নেই স্লোগান, নেই পোস্টার, অথচ সেই লড়াইয়ের ফলই ঠিক করে দেয় দেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ। ঠিক তেমনই এক যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। 18 জুন অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যসভার নির্বাচন। শুনতে হয়তো সাধারণ একটি সাংবিধানিক প্রক্রিয়া মনে হতে পারে, কিন্তু রাজনৈতিক বাস্তবতা বলছে এই নির্বাচন শুধুমাত্র 24টি আসনের জন্য নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে নরেন্দ্র মোদী সরকারের ভবিষ্যৎ আইন প্রণয়নের ক্ষমতা, বিরোধী জোটের প্রতিরোধ শক্তি এবং আগামী কয়েক বছরের জাতীয় রাজনীতির দিক নির্দেশ। প্রশ্ন হচ্ছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কি রাজ্যসভায় সেই শক্তি অর্জন করতে চলেছে যার সাহায্যে তারা আরো বড় সাংবিধানিক পরিবর্তনের পথে হাঁটতে পারবে, নাকি বিরোধীরা এখনো সেই শেষ প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকবে যা কেন্দ্রের সবচেয়ে বড় রাজনৈতিক পরিকল্পনাকেও আটকে দিতে পারে? আরো বড় প্রশ্ন হলো, কর্ণাটক, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ কিংবা গুজরাটে যে অঙ্ক এখন তৈরি হয়েছে তার আড়ালে কি শুধুই সংখ্যা রয়েছে, নাকি শুরু হয়ে গেছে ক্রস ভোটিং, রাজনৈতিক দর কষাকষি এবং ক্ষমতার অদৃশ্য খেলার নতুন অধ্যায়? আজকের এই প্রতিবেদনে আমরা দেখব কেন মাত্র 24টি আসনের এই নির্বাচন দিল্লির ক্ষমতার করিডোরে এত বড় আলোড়ন তৈরি করেছে, কোথায় বিজেপির লাভ, কোথায় বিরোধীদের ক্ষতি, আর কেন এই নির্বাচন শেষ পর্যন্ত 2029-এর রাজনৈতিক লড়াইয়ে এক গুরুত্বপূর্ণ সূচক হয়ে উঠতে পারে। ভারতের সংসদীয় গণতন্ত্রে লোকসভা যতটা গুরুত্বপূর্ণ, রাজ্যসভা ঠিক ততটাই কৌশলগত। কারণ লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকলেই সবকিছু করা যায় না। বিশেষ করে সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ আইন পাশ করতে হলে রাজ্যসভায়ও শক্তিশালী অবস্থান থাকা বাধ্যতামূলক। আর সেই কারণেই আগামী 18 জুনের নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে দিল্লি। নির্বাচন কমিশন ঘোষণা করেছে, জুন ও জুলাই মাসে 10টি রাজ্যের মোট 24টি রাজ্যসভা আসন শূন্য হচ্ছে। সেই শূন্যপদ পূরণের জন্য 18 জন ভোট গ্রহণ এবং একই দিন গণনা হবে। সংখ্যাটা হয়তো খুব বড় নয়, কিন্তু এর রাজনৈতিক গুরুত্ব অনেক বড়। বর্তমানে রাজ্যসভায় বিজেপির নিজস্ব সদস্য সংখ্যা হলো 113 জন। এনডিএ জোটের মোট শক্তি 148। অন্যদিকে রাজ্যসভায় মোট সদস্য সংখ্যা হলো 245। সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিল পাশ করতে গেলে উপস্থিত ও ভোটদানকারী সদস্যের 2/3 সমর্থন প্রয়োজন হয়। রাজনৈতিক ভাষায় যাকে বলা হয় সুপার মেজরিটি। এই মুহূর্তে এনডিএ সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি, কারণ এখনো প্রয়োজনীয় সংখ্যার তুলনায় অন্তত 15 জন সদস্যের ঘাটতি রয়েছে। ফলে এই নির্বাচনকে ঘিরে বিজেপির আগ্রহ স্বাভাবিকভাবেই অনেক বেশি। এবার দেখে নেওয়া যাক কোন কোন বড় নেতা অবসর নিচ্ছে। এই তালিকায় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া, কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এবং গুজরাট কংগ্রেসের প্রাক্তন সভাপতি শক্তি সিং গোহিল। অর্থাৎ শুধুমাত্র সংখ্যার লড়াই নয়, এটি বহু পরিচিত রাজনৈতিক মুখেরও কোনো নির্বাচনের পরীক্ষা। তবে আসল খেলা শুরু হচ্ছে রাজ্য ভিত্তিক সমীকরণে। সবচেয়ে বড় পরিবর্তন দেখা যেতে পারে অন্ধ্রপ্রদেশে। সেখানে 4টি আসন শূন্য হচ্ছে, এর মধ্যে 3টি জগনমোহন রেড্ডির ওয়াইএসআরসিপির দখলে। কিন্তু গত বিধানসভা নির্বাচনের পর রাজ্যের রাজনৈতিক চিত্র সম্পূর্ণ বদলে গেছে। বর্তমান বিধানসভায় টিডিপির 135, জনসেনার 21 এবং বিজেপির 8 জন বিধায়ক রয়েছে। অর্থাৎ এনডিএ জোটের মোট শক্তি 164। সেখানে জয়ের জন্য প্রয়োজন মাত্র 36 ভোটের কোটা। ফলে 4টি আসনে এনডিএ জয় কার্যত নিশ্চিত বলে মনে করা হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ থেকে বিজেপি জোট 4টি আসন নিজেদের ঝুলিতে তুলতে পারে। গুজরাটের পরিস্থিতিও বিজেপির জন্য অত্যন্ত অনুকূল। 182 সদস্য বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা হলো 156, কংগ্রেসের মাত্র 17। সেখানে 4টি রাজ্যসভা আসনের প্রতিটির জন্য প্রয়োজন 37টি ভোট। ফলে সবকটি আসনই বিজেপির দখলে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। রাজস্থানের সমীকরণ তুলনামূলকভাবে স্থিতিশীল। 200 সদস্যের বিধানসভায় বিজেপির 115 এবং কংগ্রেসের 69 জন সদস্য রয়েছে। 3টি আসনের মধ্যে বিজেপি 2টি এবং কংগ্রেস 1টি আসন ধরে রাখতে পারবে বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। একই ছবি মধ্যপ্রদেশেও। 230 সদস্যের বিধানসভায় বিজেপির 163 এবং কংগ্রেসের 66 জন বিধায়ক রয়েছে। 3টি আসনের মধ্যে 2টি বিজেপি এবং 1টি কংগ্রেসের ঝুলিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদিও বিজেপি যদি অতিরিক্ত সমর্থন জোগাড় করতে পারে, তাহলে তৃতীয় আসন নিয়েও চমক দেখানোর চেষ্টা করতে পারে। কিন্তু পুরো নির্বাচনের সবচেয়ে আকর্ষণীয় লড়াই সম্ভবত কর্ণাটক এবং ঝাড়খণ্ডে। কর্ণাটকের 4টি আসন শূন্য হচ্ছে। বর্তমানে এর মধ্যে 3টি এনডিএর এবং 1টি কংগ্রেসের দখলে। কিন্তু বিধানসভার বর্তমান শক্তির অঙ্ক বলছে অন্য কথা। কংগ্রেসের 135 জন বিধায়ক রয়েছে, বিজেপির 66 জন এবং জেডিএস এর 16, যেখানে জয়ের কোটা হলো 46। এই হিসেব অনুযায়ী কংগ্রেস নিশ্চিতভাবে 2টি আসন জিততে পারে, এনডিএ নিশ্চিতভাবে 1টি আসন পাবে। কিন্তু চতুর্থ আসনটি কার ঝুলিতে যাবে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। এখানে শুরু হবে কৌশল, সমঝোতা, ভোট ব্যবস্থাপনা এবং রাজনৈতিক দর কষাকষির আসর খেলা। ঝাড়খণ্ডের পরিস্থিতি আরও নাটকীয়। 2টি আসন শূন্য হচ্ছে এখানে। সেখানে ইন্ডিয়া জোটের মোট শক্তি 56 এবং এনডিএর 24।
অঙ্কের হিসেবে বিরোধীরা 2টি আসনই জিততে পারে, কিন্তু রাজ্যসভা নির্বাচন বারবার প্রমাণ করেছে শেষ মুহূর্তের রাজনৈতিক চাল অনেক সময় গাণিতিক হিসাব পাল্টে দিতে পারে। তাই ঝাড়খণ্ডও নজরের কেন্দ্রে রয়েছে। এখন প্রশ্ন হলো, রাজ্যসভা নির্বাচন আসলে কিভাবে হয়? এটি সরাসরি জনগণের ভোটে হয় না, ভোট দেন বিধানসভা নির্বাচিত সদস্যরা। এখানে ব্যবহৃত হয় আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি এবং একক হস্তান্তরযোগ্য ভোট ব্যবস্থা। অর্থাৎ শুধুমাত্র প্রথম পছন্দ নয়, বিধায়করা দ্বিতীয়, তৃতীয়, এমনকি আরও পরবর্তী পছন্দ উল্লেখ করতে পারেন। এই কারণে রাজ্যসভা নির্বাচন অনেক সময় সংখ্যার সাধারণ অঙ্কের বাইরে চলে যায়, কারণ একজন প্রার্থী জিতে যাওয়ার পর তার অতিরিক্ত ভোট অন্য প্রার্থীর কাছে স্থানান্তরিত হতে পারে। আবার সবচেয়ে কম ভোট পাওয়া প্রার্থী বাদ পড়লে তার ভোটও অন্যদের মধ্যে বণ্টিত হতে পারে। ফলে শেষ পর্যন্ত ভোটের গতিপথ অনেকটাই নির্ভর করে কৌশলগত পছন্দের উপর। আর এখানে আসে ক্রস ভোটিং এর প্রসঙ্গ। বহুবার দেখা গিয়েছে দলীয় লাইনের বাইরে গিয়ে কিছু বিধায়ক অন্য দলের প্রার্থীকে ভোট দিয়েছেন। এই প্রবণতা ঠেকানোর জন্যই 2003 সালে উন্মুক্ত ব্যালট ব্যবস্থা চালু করা হয়। এখন দলীয় বিধায়কদের নিজেদের ভোট দলীয় অনুমোদিত এজেন্টকে দেখাতে হয়, তা না হলে ভোট বাতিল হয়ে যায়। তবুও রাজনৈতিক ইতিহাস বলছে রাজ্যসভা নির্বাচন মানেই অঘটনের সম্ভাবনা, কারণ এখানে জনমতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বিধায়কদের ব্যক্তিগত অবস্থান, রাজনৈতিক সম্পর্ক এবং ক্ষমতা সমীকরণ। সব মিলিয়ে 18 জনের নির্বাচন শুধু 24 আসনের ভোট নয়, এটি আসলে দিল্লির ক্ষমতার ভবিষ্যতের অঙ্ক। বিজেপি কতটা এগোবে, বিরোধীরা কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে এবং আগামী দিনে সংসদের উচ্চকক্ষে কার কণ্ঠস্বর আরও শক্তিশালী হবে, সেই উত্তর লুকিয়ে রয়েছে এই নির্বাচনের ফলাফলের মধ্যেই। আর তাই ভোটের দিন যত এগিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে একটাই বিষয়, এই লড়াই শুধু সাংসদ বাছাইয়ের লড়াই নয়, এটি ভারতের ভবিষ্যৎ রাজনৈতিক ভারসাম্য নির্ধারণের লড়াই। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।